Hello everyone, welcome to our channel Road to Civil Services. আর আজকে আমরা এই ভিডিওতে যে আলোচনাটা করব সেটা হলো যে ডাব্লিউবিসিএস যে পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস তোমরা সবাই জানো। তো এই পরীক্ষাটির এজ রিকোয়ারমেন্ট কি, এলিজিবিলিটি কি, এটার কি ধরনের ক্রাইটেরিয়া লাগে এই পরীক্ষাতে বসতে গেলে, অ্যান্ড কি কি বিভিন্ন গ্রুপ এই পরীক্ষাতে আছে। আহ, তোমরা হয়তো অনেকেই শুনেছো যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটিতে কিন্তু 4টে গ্রুপে রিক্রুটমেন্ট হয়। এই যে পরীক্ষাটা হয় এটা ডেফিনেটলি 3টে স্টেজে হয়, অ্যান্ড যে রিক্রুটমেন্টটা হয় সেটা কিন্তু আমাদের 4টে গ্রুপে হয়। মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। ঠিক আছে, 4টে গ্রুপে আমাদের কিন্তু এখান থেকে এই পরীক্ষা থেকে কিন্তু রিক্রুটমেন্ট হয়। অবশ্যই পরীক্ষাটাকে আমরা 3টে স্টেজে ডিভাইড করে নিতে পারি। ঠিক আছে, 3টে স্টেজে আমরা ডিভাইড করতে পারি পরীক্ষাটিকে। যেটা হলো ফার্স্ট স্টেজ, তোমরা জানো, প্রিলিমস, প্রিলিমিনারি স্টেজ। ঠিক আছে, এই প্রিলিমস স্টেজের যে নম্বরটা তোমরা পাবে সে নম্বরটা অবশ্যই তোমার জন্য মেইনসের দরজা খুলে দেবে। তোমাকে মেইনস পরীক্ষা, এই নম্বরটাই তোমাকে মেইনস পরীক্ষা দিতে দেবে। তার মানে কি, যে এই নম্বরটা হচ্ছে তোমার কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, তোমার কোয়ালিফাইং মার্কস যেটা দ্বারা তুমি কিন্তু মেইনস যে পরীক্ষা, তোমার যে আসল পরীক্ষা, সেই পরীক্ষাতে তুমি বসতে পারবে। ঠিক আছে, তো এই বসার জন্য যেটা তোমার দরকার সেটা হচ্ছে প্রিলিমসে, প্রিলিমস যেটা তোমার ফার্স্ট ধাপ, সেই প্রিলিমস স্টেজটাকে পেরোনো তোমার দরকার। প্রিলিমসটা যখন তুমি পেরোবে, তুমি যখন প্রিলিমস কোয়ালিফাই করবে, তখন অবশ্যই তুমি চলে যাবে তার পরের স্টেজে, যেটা হলো মেন্স। এই স্টেজটা যদিও বা সেকেন্ড আসে, এই স্টেজটাই কিন্তু আসল স্টেজ। তোমার আসল পরীক্ষা হচ্ছে তোমার এই মেন স্টেজে গিয়ে। ওকে, থার্ড স্টেজ যেটা তোমার মেন্সের পর চলে আসে সেটা হলো তোমার অবশ্যই যেটা ইন্টারভিউ স্টেজ। ওকে, ইন্টারভিউ স্টেজ, ইন্টারভিউ স্টেজ হচ্ছে তোমার ফাইনাল স্টেজ। ইন্টারভিউ যদিও বা আমি লিখছি, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, পার্সোনালিটি টেস্ট। তোমার ওভারঅল ব্যক্তিত্ব কেমন, তোমার ওভারঅল পার্সোনালিটি কেমন, সেটা এই টেস্টে কিন্তু দেখা হয়। এটা হয়ে যাচ্ছে আমাদের থার্ড বা ফাইনাল স্টেজ। এই স্টেজটাকে তুমি যখন ক্রস করবে, আলটিমেটলি তোমার নাম কিন্তু লিস্টে আসবে। যখন তোমার নাম লিস্টে আসবে, তুমি দেখবে যে তোমাকে 4টে গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ অথবা তার চেয়ে বেশি গ্রুপে তুমি এলিজিবল হয়েছো। তবে অবভিয়াসলি তোমার রিক্রুটমেন্ট কিন্তু একটা গ্রুপেই হবে, খুবই লজিক্যাল ব্যাপার। অ্যান্ড সেটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে তোমাকে জানতে হবে যে কোন গ্রুপে কীরকম সার্ভিসেস আছে, কী ধরনের কাজ আছে, অ্যান্ড সেইভাবে তোমাকে কিন্তু গ্রুপগুলো বুঝে তোমাকে কিন্তু প্রেফারেন্স দিতে হবে। তুমি যখন পার্সোনালিটি টেস্টের জন্য যাবে তার আগে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে কিন্তু তোমাকে তোমার গ্রুপ প্রেফারেন্সগুলো ইন্ডিকেট করতে হবে যে তুমি কোন গ্রুপের জন্য। তুমি যদি গ্রুপ এ অ্যান্ড বি এর ইন্টারভিউ দেওয়ার জন্য কোয়ালিফাই হও, তাহলে তোমাকে গ্রুপ এ অ্যান্ড বির কোন কোন সার্ভিসেসে তুমি যেতে চাও সেই সার্ভিসগুলো তোমাকে অর্ডার হিসেবে র্যাঙ্ক করতে হবে। মানে তোমার যদি ফার্স্ট প্রেফারেন্স থাকে, ধরো তোমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অথবা যেটাকে আমরা বলি, যেটার ফার্স্ট পোস্টিংটা হয় যে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। এই পোস্টে যখন তুমি ধরো সাপোজ তুমি যেতে চাও, যদি তুমি গ্রুপ এর ইন্টারভিউ কল পাও, তাহলে তুমি সেটাকে র্যাঙ্ক 1 দেবে। কিন্তু তুমি যদি কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে তুমি যদি রিক্রুট হতে চাও, তাহলে তুমি সেইটাকে প্রেফারেন্স 1 দেবে। বা তুমি যদি মনে করো যে আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডিএমডিসি যেটা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, এটাকে আমি প্রথম প্রেফারেন্স দেবো, আর আমার সেকেন্ড প্রেফারেন্সটা দেবো আমি এসিটিও, মানে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, তাহলে তুমি সেটাকে দিয়ে দেবে র্যাঙ্ক 2। এরকমভাবে আরও প্রচুর পোস্ট আছে, প্রচুর সার্ভিসেস আছে, সেটা নিয়ে আমি একটা আলাদা করে, সার্ভিসেস কী কী আছে সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। সেটা তোমরা দেখতে পারো যাতে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে। আর সিভিল সার্ভিসটা অ্যাকচুয়ালি কী ধরনের সার্ভিস, সেখানে কী ধরনের কাজ করা হয়, এটার ব্যাপারেও যাতে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও। তো ওইভাবে তোমার প্রেফারেন্স অনুযায়ী, তোমার চয়েস অনুযায়ী তোমাকে কিন্তু র্যাঙ্ক 1, 2, 3 করে তোমাকে মার্ক করতে হয়। ঠিক আছে, তোমাকে প্রেফারেন্সটা নিজের ইন্ডিকেট করতে হয়। সেইভাবেই কিন্তু তুমি নিয়োগ হবে, তো সেইভাবেই কিন্তু তোমার রিক্রুটমেন্ট হবে। তাহলে ডেফিনেটলি 3টে স্টেজ আমাদেরকে পেরোতে হয়: প্রিলিমস, মেন্স, পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ রাউন্ড। আর তারপরে আমরা কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট হই। ওকে,
তো ডেফিনেটলি আমাদের প্রথম কন্ডিশনই হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান সিটিজেন হওয়াটা খুব জরুরি। সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে একটা স্টেট সিভিল সার্ভিসের জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, তাহলে এটা তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড গুড হেলথ, ক্যারেক্টার, সুটেবিলিটি ইত্যাদি এই কন্ডিশনগুলো থাকে, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট। এইগুলো যদিও বা অনেকেরই ফুলফিল হয়, যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট কন্ডিশন যেটার ব্যাপারে হয়তো অনেকে নাও জানতে পারে, সেটা হলো যে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। ঠিক আছে, রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, এটা কিন্তু তোমাকে জানতে হবে। এক্সেপ্ট এক্সেপ্ট যদি তোমার মাদার টাং নেপালি হয়, এক্সেপ্ট যদি কারোর মাদার টাং নেপালি হয় তাহলে তার না জানলেও চলবে। কিন্তু যদি না তার মাদার টাং নেপালি, তোমার যদি মাদার টাং হিন্দি হয়, তোমার যদি মাদার টাং গুজরাটিও হয়, তাহলেও কিন্তু তোমাকে বেঙ্গলিতে রিড, রাইট অ্যান্ড স্পিক এই তিনটে জিনিস তোমার কিন্তু জানতে হবে। তবেই কিন্তু তোমার রিক্রুটমেন্ট হবে। এটা কিন্তু টেস্ট করা হবে তোমার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর সময়, যে তোমার যদি মাদার টাং বেঙ্গলি ছাড়া অন্য কিছু হয়, যে তুমি সেটা পারছো কিনা, তুমি সেখানে লিখতে পারছো কিনা, পড়তে পারছো কিনা, বলতে পারছো কিনা, এটা কিন্তু টেস্ট করা হবে। কারণ আফটার অল তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য বসছো। তো ন্যাচারালি তোমাকে বেঙ্গলি জানতেই হবে। প্রত্যেক দিনের তোমাদের অফিসের কাজের জন্য, অফিসিয়াল ওয়ার্কের জন্য তোমাকে এটা জানতেই হবে, এক্সেপ্ট যারা নেপালি ক্যান্ডিডেট। ওকে। অ্যান্ড মিনিমাম আমাদের ডাব্লিউবিসিএস এজ লিমিট হচ্ছে গ্রুপ এ অ্যান্ড সি এর জন্য 21 বছর, 21 ইয়ার্স। ঠিক আছে, মানে গ্র্যাজুয়েশনের পরে তুমি এটার জন্য এলিজিবল হচ্ছ। ঠিক আছে। কিন্তু গ্রুপ বি যদি তুমি দেখো, এখানেই একটা ব্যাপার আছে, যে গ্রুপ বি যদি তুমি দেখো তাহলে কিন্তু তুমি 20 ইয়ার্স, মানে তোমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারেই তুমি কিন্তু গ্রুপ বি এর জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। ওকে। গ্রুপ বি এর জন্য তুমি 20 ইয়ার্সেই তুমি এলিজিবল হয়ে যাচ্ছ, মানে তোমার গ্র্যাজুয়েশন হওয়ার ফাইনাল ইয়ারেই তুমি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ। কিন্তু গ্রুপ এ, সি আর গ্রুপ ডি এর জন্য তুমি কিন্তু 21 ইয়ার্সে গিয়ে এলিজিবল হচ্ছ। মানে তুমি যখন গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছ, ঠিক আছে, তুমি সেই যেটাতেই গ্র্যাজুয়েশন করো না কেন, তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো, তুমি কোনো জেনারেল স্ট্রিমে গ্র্যাজুয়েট হতে পারো, গ্র্যাজুয়েট হওয়ার পরেই তুমি কিন্তু গ্রুপ এ, সি আর ডি এর জন্য বসতে পারছো। কিন্তু গ্রুপ বি এর জন্য তুমি কিন্তু তার আগে থেকেই, মানে তোমার ফাইনাল ইয়ারেই তুমি কিন্তু 20 ইয়ার্স বয়স হলেই তুমি কিন্তু বসে যেতে পারছো ফর গ্রুপ বি। ঠিক আছে, মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসটাই একটা এক্সেপশন, যেটা তুমি 20 ইয়ার্সেও এলিজিবল হয়ে যাচ্ছ। ওকে। এটা তো হলো মিনিমাম এজ লিমিট। তাহলে ম্যাক্সিমাম এজ লিমিটটা কি? ম্যাক্সিমাম এজ লিমিটটা হচ্ছে আমাদের গ্রুপ এ অ্যান্ড সি এর জন্য 36 ইয়ার্স। ঠিক আছে, গ্রুপ বি এর জন্য 36 ইয়ার্স। এখানে ডেটটাও দেওয়া আছে যে কোন ডেটে তোমার এজটা ক্যালকুলেট হবে, এটা নিয়ে তো একটা কনফিউশন হতে পারে। কোন এজে তোমার, সরি, কোন ডেটে তোমার এজটা ক্যালকুলেট হবে। যেরকম এখানে দেখো বলা আছে যে January 1 অফ দ্য ইয়ার অফ দ্য এক্সামিনেশন। মানে যদি তুমি সাপোজ 21-এ পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, 2021-এ তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার এজটা January 1 21-এর পরীক্ষার জন্য January 1 তোমার যে এজ, সেটাকেই তোমার এজ হিসেবে ধরা হবে। ধরো January 1 তুমি 20 ইয়ার্স ওল্ড, ইউ আর অলরেডি 20 ইয়ার্স ওল্ড, তোমার বয়স অলরেডি 20 হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি গ্রুপ বি এর জন্য এলিজেবল। তোমার বয়স যদি 21 অথবা তার বেশি হয়, ঠিক আছে, 21 অথবা তার বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু গ্রুপ এ, সি আর ডি এর জন্য এলিজেবল, অ্যান্ড অফকোর্স গ্রুপ বি এর জন্য তুমি এলিজেবল। ওকে। এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে যেই বছরে এজ কি করে ক্যালকুলেট করবে, যেই বছরে পরীক্ষা দিচ্ছ, যেই বছরে জন্য পরীক্ষা দিচ্ছ তুমি ইনফ্যাক্ট, সেই বছরের 1 জানুয়ারিতে তোমার যেটা এজ, সেটাই হলো তোমার পরীক্ষার ম্যাক্সিমাম এজ, তোমার লিমিটটা সেভাবেই ডিটারমাইন করা হবে। ওকে। আচ্ছা, তাহলে গ্রুপ বি এর জন্য 36 ইয়ার্স, সেম। ওকে। আচ্ছা, গ্রুপ ডি এর জন্য 39 ইয়ার্স। ঠিক আছে, ডি এর জন্য অ্যালাউয়েন্সটা একটু বেশি, এজ লিমিটটা একটু বেশি, 39 ইয়ার্স অবধি তোমাকে কিন্তু সময় দেওয়া হচ্ছে এই পরীক্ষার জন্য, মানে এই গ্রুপ ডিতে রিক্রুট হওয়ার জন্য। ওকে। আচ্ছা, তো এটা ডেফিনেটলি আলাদা করে বলে দেওয়া হচ্ছে যে 1 জানুয়ারি 1999 আর 1 জানুয়ারি 2000-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ, মানে যাদের এজ ইজ বিটুইন 20 and 21 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2020 মে অ্যাপ্লাই ফর গ্রুপ বি অনলি। তার মানে কি? এই কথাটার মানে হলো যে 21 বছর না হলে, 21 ইয়ার্স না হলে তুমি কিন্তু গ্রুপ এ, সি, ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, মানে যাদের বয়স এই টাইমটার মধ্যে 1 জানুয়ারি 1999 অ্যান্ড 1 জানুয়ারি 2000, মানে যাদের এজটা হয়ে যাচ্ছে বিটুইন 20 and 21 ইয়ার্স, মানে হচ্ছে 20+, যেটাকে আমরা বলি। ঠিক আছে, 20+, মানে 20 ইয়ার্স 6 মান্থস।
বা 20 year 5 months এরকম যদি তোমার এজ হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি গ্রুপ এ সি ডির জন্য এলিজিবল হবে না, তুমি শুধুমাত্র গ্রুপ বি এর জন্য এলিজিবল হবে। ওকে, এজ কিভাবে দেখা হবে? তোমার মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট কোনো যদি সার্টিফিকেট থাকে, সেখানে তোমার যা এজ সেটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে অ্যাজ এজ প্রুফ। এজ প্রুফ তো একটা দিতে হবে, এজ প্রুফটা হচ্ছে তোমার মাধ্যমিক এর সার্টিফিকেট, ঠিক আছে? যেটা তোমার সার্টিফিকেট সেটাই হচ্ছে তোমার এজ প্রুফ। ওকে, এজ লিমিট কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের ওপরে অ্যাপ্লাই করে, ঠিক আছে? প্রত্যেক ক্যান্ডিডেটের ওপরে কিন্তু এজ লিমিট অ্যাপ্লাই হচ্ছে, ওয়েদার ইন গভর্নমেন্ট সার্ভিস অর নট। তো তুমি যদি অলরেডি কোনো গভর্নমেন্ট সার্ভিসে আছো, কোনো গভর্নমেন্ট জব করছো, তার মানে কিন্তু এটা নয় যে তোমার উপরে এজ লিমিট অ্যাপ্লিকেবল নয়, তবেও কিন্তু তোমার ওপরেও এজ লিমিট অ্যাপ্লিকেবল হবে। তাহলে গভর্নমেন্ট সার্ভিসে থাকো অথবা না থাকো, তোমার ওপরে এজ লিমিট কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, তো তোমরা জানো যে গ্রুপ সার্ভিস অ্যালটমেন্ট কিন্তু 4টে গ্রুপে হয়, ABCD, যেটা অলরেডি বললাম, অ্যান্ড 1 or more of the 4 গ্রুপসে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে যখন ফর্ম বেরোবে, 21-এর তো ফর্ম এখনো বেরোয়নি, 2021-এর ফর্ম বেরোয়নি, 21-এর যখন ফর্ম বেরোবে তখন অবশ্যই মনে রাখবে যে তোমরা কিন্তু একাধিক গ্রুপে অ্যাপ্লাই করতে পারো। 4টে গ্রুপের মধ্যে যত কটা গ্রুপে তোমার ইচ্ছে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তুমি একটাতেও করতে পারো, তুমি 4টেতেও করতে পারো। অবশ্যই তুমি যদি এর আগে কোনো গ্রুপে সিলেক্ট না হয়ে থাকো, তুমি অবশ্যই 4টে গ্রুপে অ্যাপ্লাই করবে। আর তুমি যদি অলরেডি কোনো গ্রুপে সার্ভিস করছো, তুমি গ্রুপ সিতে বা ডিতে অথবা এতে করছো, তাহলে তো ডেফিনেটলি তুমি যেটাতে তোমার ইচ্ছে, যেটাতে তুমি যে সার্ভিসে যেতে চাও, সেটার জন্য তুমি অপ্ট করবে। ওকে, তবে একটা জিনিস, সেটা হচ্ছে ফর্ম ভরার সময়, ফিল আপ করার সময় কিন্তু এই গ্রুপের ব্যাপারটা মাথায় রাখবে। অনেকেরই এই গ্রুপ নিয়ে কিন্তু কনফিউশন থাকে যে একটা গ্রুপে দিতে পারবো না, 3টে গ্রুপে দিতে পারবো না, 4টেতেই দিতে পারবো, এই ধরনের কনফিউশন থাকে, যার ফলে কিন্তু তারা ভুল ফিল আপ করে আর তারপরে আবার তাদেরকে এরার কারেকশন করতে হয়। তাহলে সেই ঝামেলার মধ্যে যদি না যেতে চাও, তাহলে প্রথমেই ঠিক করে নাও যে তুমি কোন গ্রুপগুলোর জন্য অ্যাপ্লাই করবে, অ্যান্ড সেইভাবে তুমি কিন্তু ফর্মে ফিল আপ করবে। ওকে, আচ্ছা, তো যারাই সিলেক্ট হবে, ঠিক আছে, ক্যান্ডিডেটস হু গেট সিলেক্টেড ইন অর্ডার অফ মেরিট, অবশ্যই মেরিটের অর্ডারে, ঠিক আছে, অন দ্য রেজাল্ট অফ দ্য মেন্স এক্সাম উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য পার্সোনালিটি টেস্ট। অবশ্যই মেন্সে যারা সিলেক্ট হবে, মেরিটে মানে মেরিট হিসেবে তাদের মার্কস হিসেবে যারা সিলেক্ট হবে, তারা কিন্তু পার্সোনালিটি টেস্ট রাউন্ডের জন্য কোয়ালিফাই করছে। ওকে, সেপারেট কোনো পার্সোনালিটি টেস্ট কিন্তু আলাদা আলাদা গ্রুপ অফ সার্ভিসের জন্য হয় না, ঠিক আছে? আলাদা আলাদা গ্রুপ অফ সার্ভিসের জন্য কিন্তু আলাদা আলাদা পার্সোনালিটি টেস্ট নেই। মানে এই জিনিসটা একটা বোঝার, সেটা হলো যে ধরো তুমি গ্রুপ এ, বি, সি, ডি 4টে গ্রুপের জন্যই অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? তোমার পার্সোনালিটি টেস্ট কিন্তু 4বারও হবে না, 2বারও হবে না, তোমার পার্সোনালিটি টেস্ট কিন্তু একবারই হবে, ঠিক আছে? অনলি ওয়ান্স। ওকে, অনলি ওয়ান্স তোমার কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে? মানে তুমি যদি এ এর জন্য অ্যাপ্লাই করে থাকো আর সি আর ডি এর জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে এ গ্রুপের জন্য তুমি কল পাবে, সেই মার্কসটাকেই প্রপোর্শনেটলি তোমাকে সি আর ডি এর জন্য দেওয়া হবে। মানে এই গ্রুপে তোমরা জানো যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মার্কস থাকে 200, 200 মার্কসের হয়, ঠিক আছে? এ গ্রুপের পার্সোনালিটি টেস্ট বা বি গ্রুপের পার্সোনালিটি টেস্ট। এবার যদি তুমি 200তে যে নম্বরটা তুমি পাবে, ধরো তুমি যদি 200তে 100 পেয়ে থাকো, 50% পেয়ে থাকো, তাহলে এই মার্কসটাই তোমার ক্যারি ওভার হবে ফর গ্রুপ সি অ্যান্ড ডি, ঠিক আছে? মানে প্রপোর্শনেটলি গ্রুপ সিতে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মার্কস থাকে 150, আর গ্রুপ ডিতে সেটা থাকে 100। ওকে, তাহলে এই 100 নম্বরটা তোমার এখানে কিন্তু ক্যারি ওভার হবে। মানে 100টা তোমাকে কিন্তু এই 150তে 100 কত হবে সেটা তোমাকে দেখতে হবে, আর 100তে 100টা কত হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? মানে ধরো এখানে তুমি যদি 50% মার্কস পেয়ে থাকো, তাহলে ধরো এখানেও তুমি হয়তো 50% মার্কস পেলে, ঠিক আছে? এরকমভাবে একটা ক্যালকুলেশন থাকে, যেটা প্রপোর্শনেটলি এখানে কিন্তু ক্যারি ওভার হয়। মানে তুমি আলাদা আলাদা গ্রুপের জন্য কিন্তু ইন্টারভিউ দিচ্ছ না, ঠিক আছে? আলাদা আলাদা গ্রুপের জন্য তুমি ইন্টারভিউ দেবে না, অ্যান্ড যেই গ্রুপের ইন্টারভিউর জন্য তুমি কোয়ালিফাই করবে, শুধুমাত্র সেই গ্রুপের ইন্টারভিউ তুমি কিন্তু দিতে পারবে। ওকে, allotment of candidates take place with respect to the order of merit and also vacancies। অবশ্যই যত ভ্যাকেন্সি আছে, যেরকম তোমার মেরিট, যেরকম তোমার র্যাঙ্ক, সেই অনুযায়ী তোমার কিন্তু অ্যালটমেন্টটা হয়ে থাকে। ওকে, ফি এক্সেমশন মানে তোমাকে ফিস কিন্তু পে করতে হবে তুমি যদি অন্য কোনো স্টেটের এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হও। বিসি মানে এখানে ওবিসিকে বলা হচ্ছে। তাহলে এই অন্য স্টেটের যদি তুমি কোনো রিজার্ভ ক্যান্ডিডেট হও, এসসি এসটি বা ওবিসি, তাহলে তোমাকে কিন্তু কোনো এক্সেমশন দেওয়া হবে না, কোনো ছাড় তোমাকে ফিজের উপরে কিন্তু দেওয়া হবে না। ফর্ম ফিল আপ করার সময় তোমাকে কিন্তু ফিস দিতে হবে। ওকে, আচ্ছা,
ডাব্লিউবিসিএস এর যে গ্রুপ বি সার্ভিস, মানে যেটাকে আমরা বলছি ডাব্লিউবিসিএস মানে হচ্ছে পুলিশ সার্ভিস, ডাব্লিউবিপিএস, সেখানে কিন্তু একটা অন্য কন্ডিশন আছে, ঠিক আছে? অন্য কন্ডিশন আছে তোমার রিক্রুটমেন্টের। একটা হচ্ছে যে মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট ফর মেল আর মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট ফর ফিমেল, ঠিক আছে? মেলদের জন্য 1.65 মিটার্স, এটা হচ্ছে তোমার হাইটের রিকোয়ারমেন্ট, আর ফিমেলদের জন্য হচ্ছে 1.50 মিটার্স, এটা হচ্ছে তোমার হাইটের রিকোয়ারমেন্ট। তাহলে অবশ্যই তুমি যখন গ্রুপ বি যদি তুমি সিলেক্ট করো, তুমি যদি গ্রুপ বি সিলেক্ট করে থাকো তোমার ফর্মে, তাহলে তোমাকে দেখে নিতে হবে যে তোমার হাইট কত। অবশ্যই তোমাকে দেখে নিতে হবে, কারণ পরবর্তীকালে যদি সেটা নিয়ে প্রবলেম হয় তাহলে আলাদা করে গ্রুপ বি এর জন্য অপ্ট করার দরকার নেই। তো সেই জন্য তোমার হাইটটা ম্যাচ করছে কিনা, এটার থেকে কম যাতে না হয় সেটা তোমাকে দেখে নিতে হবে। অ্যান্ড সেই অনুযায়ী তোমাকে কিন্তু ফর্মে তোমার হাইটটা মেনশন করতে হয়। একটা জায়গাতে দেখবে ফর্মে একটা অপশন থাকে, একটা স্পেস থাকে, যেখানে কিন্তু তোমাকে হাইটটা মেজার করে তোমায় মেনশন করতে হবে। তাহলে ডেফিনেটলি ওখানে তুমি মেনশন করবে। আর এটা কিন্তু ভেবো না যে তুমি ভুল মেনশন করে দেবে আর পরে গিয়ে সেটা বলে দেবে যে আমি ভুল করে লিখে দিয়েছি। সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু একটা খুব রং ইমপ্রেশন দেবে তোমার ব্যাপারে, ঠিক আছে? খুব নেগেটিভ ইমপ্রেশন কিন্তু দেবে তোমার ব্যাপারে বোর্ডের কাছে, কমিশনের কাছে। তো সেই জন্য তুমি কিন্তু ভুল কোনো ইনফরমেশন, ভুল কোনো তথ্য কিন্তু ফর্মে দেবে না। দেখবে ফর্মের লাস্টে গিয়ে একটা অপশন থাকে, যখন ফর্ম ফিল আপ করবে দেখবে যে আই ডিক্লেয়ার দ্যাট টু মাই নলেজ অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড হিয়ার ইজ ট্রু, ঠিক আছে? তোমাকে কিন্তু ওই ডিক্লারেশনের উপরে টিক করতে হয়, আর তারপরে তোমার সইটা থাকে নিচে, ঠিক আছে? তার মানে হচ্ছে যে তুমি ফর্মে যত ইনফরমেশনই দিচ্ছ তোমার ব্যাপারে, খালি হাইট নয়, অন্যান্য ইনফরমেশনও যা দিচ্ছ, সেটা যে সঠিক সেটা কিন্তু তুমি জানো। তোমার নলেজে তুমি জানো যে সেটা হচ্ছে সঠিক, তাই তুমি ওটা জেনে বুঝে দিচ্ছ। এটা কিন্তু ডিক্লারেশনে তোমার থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তো সেই জন্য সেখানে কিন্তু কোনো রকম ভুল ইনফরমেশন জেনে বুঝে তুমি কিন্তু দেবে না। ওকে? আচ্ছা, যদি গোর্খা, গড়ওয়ালি, আসামিস ট্রাইবস এরকম কোনো ট্রাইব থেকে তুমি যদি বিলং করো, এরকম কোনো কমিউনিটি থেকে তুমি যদি আসো, তাহলে ডেফিনেটলি তোমাকে হাইট রিল্যাক্সেশন দেওয়া হবে। কারণ দেখা যায় যে এই ধরনের কমিউনিটির হাইট মানে অ্যাভারেজ হাইটটা কম হয়, ঠিক আছে? তো সেই জন্য তাদেরকে কিন্তু কিছু হাইট রিল্যাক্সেশন দেওয়া হয়। কিন্তু তুমি যদি অন্যান্য কমিউনিটি থেকে হও, এই ট্রাইব বা এই কমিউনিটিগুলো থেকে তুমি না, তাহলে ডেফিনেটলি তোমাকে কিন্তু হাইটটা মাথায় রাখতে হবে। যদি তুমি গ্রুপ বি এর জন্য অপ্ট করো, অন্য কোনো গ্রুপে কিন্তু হাইট রিকোয়ারমেন্ট নেই, ঠিক আছে? অন্য কোনো গ্রুপ এ, সি অথবা ডি, এই তিনটে গ্রুপে কিন্তু কোনো হাইটের রিকোয়ারমেন্ট নেই। ওকে? অ্যান্ড ডেফিনেটলি তোমাকে কিন্তু তোমার প্রেফারেন্স ফর আ পোস্ট ঠিক করে ইন্ডিকেট করতে হবে। যদি তুমি পার্সোনালিটি টেস্টের জন্য কোয়ালিফাই হও, অবশ্যই প্রথমে নয়, সেটার জন্য তুমি যখন কোয়ালিফাই করবে তোমাকে তোমার পোস্ট বা সার্ভিস তোমাকে ঠিক করে প্রেফারেন্স দিতে হবে, যেটা বললাম ওই যে র্যাঙ্ক অনুযায়ী তোমাকে দিতে হবে। অ্যান্ড সেটা যদি তুমি না করো তাহলে কিন্তু সেই পোস্ট বা সার্ভিসে তুমি কিন্তু রেকমেন্ডেড হবে না, যদিও বা তুমি সেটার জন্য এলিজিবল হও, ঠিক আছে? তোমার রেজাল্টের বেসিসে তুমি যদি সেটার জন্য এলিজিবলও হও, তোমাকে কিন্তু রেকমেন্ড করা হবে না, মানে সেই পোস্টে তোমাকে নেওয়া হবে না, যদি না তুমি সেই পোস্টের প্রেফারেন্স দিয়ে থাকো তোমার ফর্মে। কিন্তু এই ফর্মটা তুমি প্রথমে পাবে না, এই ফর্মটা তুমি তখনই পাবে যখন তুমি পিটি রাউন্ড বা ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে, মানে মেইনস কোয়ালিফাই করবে। ওকে? তাহলে সব থেকে প্রথমে আমাদের এম হচ্ছে কি, আমাদের এম হচ্ছে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, অ্যান্ড অবশ্যই প্রিলিমস আর মেন্স এই দুটো স্টেপের ওপরে সব থেকে আগে ফোকাস করা। যদি তোমরা আগে প্রিলিমস কোয়ালিফাই করে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা মেন্সের উপরে ফোকাস করবে সব থেকে বেশি করে। আর যদি প্রিলিমস না কোয়ালিফাই করে থাকো তাহলে দুটোর ওপরেই তোমাকে ইকুয়ালি ফোকাস করতে হবে। কারণ বুঝতেই পারছো যে এখন প্রিলিমসের কাট অফটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে, ঠিক আছে? অনেকটাই বেড়ে গেছে, কারণ কম্পিটিশন প্রচুর বাড়ছে, ভ্যাকেন্সি সেই তুলনায় কিন্তু কম, সিট অনেক কম। ওকে? তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রিলিমস মেন্স খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে, তারপরে তো পার্সোনালিটি টেস্ট অবশ্যই আছে। ওকে? তো সেই জন্য তোমরা সবাই আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই দেখো, আশা করছি তোমাদের তাতে একটা হেল্প হবে। অ্যান্ড আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ডেসিবেল আইএস এর গ্রুপ আছে, রোড টু সিভিল সার্ভিসেস, সেটার অবশ্যই সেখানে তোমরা জয়েন করো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা রিলেটেড, খালি ডাব্লিউবিসিএস না, ইভেন ইউপিএসসি রিলেটেড তোমরা প্রচুর ইনফরমেশন সেখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চ্যানেলটার নাম টেলিগ্রামে হচ্ছে রোড টু সিভিল সার্ভিসেস। ওকে? রোড টু সিভিল সার্ভিসেস এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম, যেখানে তুমি ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এর জন্য সঠিক গাইডেন্স তুমি পেয়ে যাবে বাই কোয়ালিফাইড অফিসার্স, ঠিক আছে? কোয়ালিফাইড অফিসার্সরা তোমাদেরকে গাইডেন্স দেবে, ঠিক আছে? সঠিক গাইডেন্স তুমি পেয়ে যাবে এই দুটো পরীক্ষার জন্যই। এমন
ক্যান্ডিডেটদের থেকে যারা আইদার র্যাঙ্ক করেছে অথবা যারা অ্যাটলিস্ট মেন্স ক্লিয়ার করেছে। তাহলে ডেফিনেটলি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, ডেসিবেল আইএস এর এটা চ্যানেল। আর ইউটিউবে ডেফিনেটলি আমাদেরকে শেয়ার করো, আমাদের ভিডিওস সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমরা আরও বেশি এনকারেজমেন্ট পাই অ্যান্ড আরও ভালো ভালো ভিডিওস তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি। কোনো যদি তোমাদের সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা মেনশন করবে। ওকে, তাহলে চলো আজকে এজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদির ওপরে এটুকুই আমার বলার ছিল। ওকে, পরের ভিডিওতে আবার তোমাদেরকে ডিটেলসে আমি সার্ভিস নিয়ে কিছু বলবো, কি কি ফেসিলিটি পাওয়া যায় WBCS এ, অবশ্যই সেগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো। কারণ অনেকেরই দেখো এটা তো একটা কৌতূহল থাকে, একটা কিউরিওসিটি থাকে জানার যে কি পরীক্ষা, কি জবের জন্য আমি চেষ্টা করছি, সেই জব নিয়ে তো মানুষের একটা জানতে ইচ্ছে করে। তো অবশ্যই সেটা নিয়ে একটা পরের ভিডিওতে আমি বলবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ওকে, আশা করছি তোমাদের এটাতে হেল্প হবে। ওকে, তো চলো, গুড লাক, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও। অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো, রোড টু সিভিল সার্ভিসেস। ওকে, সেখানে কিন্তু অনেক আপডেটস তোমরা পরীক্ষা রিলেটেড পেয়ে যাবে। অ্যান্ড কোনো ডাউট হলে সরাসরি সেখানে যোগাযোগ করতে পারবে, সরাসরি সেখানে কোয়েরি করতে পারবে। ওকে, চলো তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো, গুড নাইট।